নমস্কার, টপ নিউজ এট 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো আজ থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু সেই খবরের দিকে। অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন ওড়িশার সাংসদ ভাতৃহরি মেহতাব। লোকসভায় তারপরে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আজকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, কি প্রসেসে এই গোটা শপথ গ্রহণ প্রক্রিয়া এগোবে এবং ইতিমধ্যেই 10টা বাজে প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ পর্ব কি শুরু হয়ে গেছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ পর্ব হবে এবং যেটা তুমি জিজ্ঞেস করলে যে এটা কিন্তু 18তম লোকসভার প্রথম অধিবেশন, অর্থাৎ যে নতুন এনডিএ সরকার তৈরি হয়েছে তার প্রথম অধিবেশন শুরু হতে চলেছে আজ। প্রথমেই যদি ঘটনা পরম্পরা বলা যায়, প্রোটেম স্পিকার তিনি শপথ গ্রহণের পর তারপর লোকসভা অধিবেশন শুরু হবে 11টা থেকে এবং সেই সময় সমস্ত সাংসদদের একে একে তাদেরকে শপথ গ্রহণ করাবেন প্রোটেম স্পিকার এবং সহকারী স্পিকাররা। ইতিমধ্যেই তুমি জানো যে সহকারী স্পিকার হিসেবে ইন্ডিয়া ব্লকের যাদের যাদের নাম ছিল, এমনকি তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই সেই দিকে নজর রাখবো। রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার ভাতৃহরি মেহতাব, যিনি ওড়িশার সাংসদ, তিনি শপথ গ্রহণ করছেন। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत के प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसको उसके कर्तव्यों का सदापूर्वक निर्वहन करूंगा। আমরা দেখলাম রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করলেন প্রোটেম স্পিকার ভাতৃহরি মেহতাব। এরপরেই তিনি সংসদ ভবনে যাবেন এবং সেখানেই আজকে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। শপথ গ্রহণ করাবেন তিনি অন্যান্য সাংসদদের। চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, আমরা দেখলাম রাষ্ট্রপতি ভবনে ইতিমধ্যে শপথ নিলেন ভাতৃহরি মেহতাব। এরপরে কি কর্মসূচি রয়েছে তার? যেমনটা আমি তোমাকে বলছিলাম যে এরপরে সমস্ত সাংসদদের একে একে শপথ গ্রহণ করানো হবে প্রোটেম স্পিকারের তরফে এবং প্রথমেই সাংসদ হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী এবং তারপর ক্যাবিনেটের যে সমস্ত সদস্যরা রয়েছেন, অর্থাৎ সমস্ত ক্যাবিনেট মেম্বাররা তারা শপথ গ্রহণ করবেন। তারপরে সিনিয়র পলিটিশিয়ানরা তারা শপথ গ্রহণ করবেন এবং একে একে 543 জন সাংসদের প্রত্যেকে শপথ গ্রহণ করবেন। এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে বাংলার সমস্ত সাংসদরা আগামীকাল বিকেল 4টে থেকে তাদের শপথ গ্রহণ শিডিউল রয়েছে, এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। শপথ গ্রহণ পর্ব মিটে যাওয়ার পর বাছাই করা হবে স্পিকারকে এবং স্পিকার বাছাই করার পর তারপরে প্রেসিডেন্টের ভাষণ এবং সেই ভাষণের ওপর আলোচনা চলবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে বিরোধীরা তারা একজোট হয়েছেন এবং তারা প্রোটেম স্পিকারকে তারা মানছেন না এবং একই সঙ্গে তারা সহকারী স্পিকার হতেও তারা অস্বীকার করেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণ বাদে ইন্ডিয়া ব্লকের তরফ থেকেও একটি বিক্ষোভ প্রদর্শন করা হবে। বেশ, ধন্যবাদ। যে খবরে আমরা নজর রেখেছি, আজ থেকে সংসদে শুরু বিশেষ অধিবেশন আর প্রথম দিন থেকেই বিরোধীদের টার্গেট বিজেপি। অধিবেশন শুরুর আগেই আজ বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি পুরনো সংসদ ভবন চত্বরে। পুরনো সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচি জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের অবস্থান প্রতিবাদে থাকার সম্ভাবনা তৃণমূলেরও। প্রোটেম স্পিকার নিয়েও সরব বিরোধীরা। जो ट्रेडिशन है, नियम है, इसी में हम लोग बांधे हुए हैं और हम लोगों का जो पार्टी का रवैया है हमेशा संविधान और नियम उसी के तहत हम लोग काम करते हैं। और जो इशू नहीं है उसको इशू के रूप में चर्चा भी नहीं करना चाहिए। एक साफ सुथरे तरीके से पार्लियामेंट का चलाना है। सब पार्टी के सदस्य को मिलकर के पार्लियामेंट चलाना है, सबका काम है। और जनादेश के बाद सरकार और विपक्ष मिलकर के पार्लियामेंट। আর আজ থেকে শুরু সংসদের অধিবেশন শুরুর আগের দিন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর।
আজ থেকে সংসদে শুরু বিশেষ অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণ শানাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়াবে ঘাসফুল শিবির। শেয়ারে ধস, এক্সিট পোল, এই সমস্ত বিষয় নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের দুকক্ষেই দাবি নিয়ে সরব হবে তৃণমূল। সংসদের দুকক্ষে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। হাওড়ার খবরে নজর রাখবো। হাওড়ার লিলুয়ায় জালিয়াতি করে সরকারি জমি দখল। সরকারি জমি দখলের অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সরকারি জমি বেসরকারি সংস্থাকে দিতে সাহায্য বিএলআরওর। জমি হস্তান্তরের নথি নিউজ 18 বাংলার হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, আমরা দেখেছিলাম কিছুদিন আগে নবান্নের বৈঠকে এই সরকারি জমি দখল নিয়ে কঠোর ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যথারীতি অসন্তোষ প্রকাশ করেছিলেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। তারপরে সেই বিএলআরওর বিরুদ্ধে অভিযোগ এবং সরকারি জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হয়ে যাচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে তোমার থেকে জানতে চাইব। দেখো, একাধিক অভিযোগ হাওড়া শহরের বিএলআরও বা এই ভূমি সংস্কার দপ্তর, এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু একের পর এক সামনে আসছে। মুখ্যমন্ত্রী যখন তিনি তার প্রতিবাদ করেছিলেন যে এরকম সরকারি জমি চরিত্র বদল থেকে শুরু করে হস্তান্তর করা যাবে না। একবারে কিছুদিন আগে আমরা দেখেছিলাম নবান্নের সামনে, যেখানে পুকুরকে বাস্তু জমিতে পরিণত করে দিয়েছিলেন বিএলআরও। আর এবার লিলুয়ার মিরপাড়া, যেখানে আস্ত একটা জমি, সরকারি জমি, যেখানে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হলো। সেই বেসরকারি সংস্থা তাদের নিজেদের প্যাডে চিঠি লিখে বিএলআরওকে জানাচ্ছে সেই এলাকা তারা ভরাট করতে চাইছে বিভিন্ন একটি গোশালা তৈরির কাজে। আর সেই অনুমতি দিচ্ছেন কে? বালিজগাছা ব্লক যে বিএলআরও কৌশিক চক্রবর্তী, তিনি সেই সই করে সেই যেখানে তিনি জমা করে দিচ্ছেন এবং বলছেন যে তারা এই জমি ভরাট করতে পারে। এই জমির মধ্যে বেশ কিছু অংশ রয়েছে জলাভূমি, সেটিকেও ভরাট করছে এবং সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 70-80টি গাড়ি করে সেখানে গার্বেজ এসে গিয়ে পড়ছে সেই জমিতে, যার জেরে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষজন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে প্রিঞ্জাল সোসাইটি, ক্যালকাটা প্রিঞ্জাল সোসাইটি যে কাগজ জমা দিয়েছেন, সেইখানেই হচ্ছে গাফিলতি। কোথায়? সেখানে দেখাচ্ছে যে 1682 দাগ নাম্বার এবং তার পাশে দিচ্ছে কি জমির খতিয়ান নাম্বার 426 ও 368। মূল সমস্যা এই জায়গাটায়, যে দাগ নাম্বার দেখাচ্ছে সেই দাগ নাম্বারের জমি কিন্তু এখনো পর্যন্ত সরকারি নথিতে সরকারি জমি হিসাবে চিহ্নিত করা। অন্যদিকে যে খতিয়ান নাম্বার দিচ্ছে, যেই খতিয়ান নাম্বার দিচ্ছে সংস্থা বা বিএলআরও যেই খতিয়ানকে মান্যতা দিচ্ছে, সেই খতিয়ানের সঙ্গে এই দাগ নাম্বারে কোনো মিলই নেই। যেখানে এই খতিয়ান নাম্বার দেখে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন সেই জমি এক ব্যক্তির, দুজন ব্যক্তির দুটো খতিয়ান নাম্বার দেওয়া হয়েছে, যার সঙ্গে এই জমির কোনো সম্পর্কই নেই। ফলে এইভাবে জালিয়াতি করে এই বেসরকারি সংস্থা এবং তাকে সাহায্য করছে কে? বালিজগাছার বিএলআরও, তিনি সই করে সেই জমিটাকে হস্তান্তর করে দিচ্ছে এবং বিএলআরওর সাহায্যে সেখানে পুকুর ভরাট থেকে শুরু করে জলাভূমি ভরাট থেকে শুরু করে পুরো জমি নিজেদের দখলে নিচ্ছে। শুধু তাই নয়, তুমি সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই এলাকার, তারা এই বিষয়ে কি বলছেন একটু শোনাবো। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। আমরা তো এতদিন শুনেছি এটা ভেস্টের জমি, কিন্তু হঠাৎ করে দেখছি ভরাট হচ্ছে, এই যে পাঁচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে বলুন। আর তারপরে ড্রেনটা দেখুন, এটা ড্রেন কেউ বলবে? হ্যাঁ, পুরো আটকে দিয়েছে। ড্রেন পরিষ্কার, লোক ঢুকতে পারছে না ভেতরে, ড্রেনও পরিষ্কার করতে পারছে না ঠিক করে। কিন্তু কেউ ঠিক করে বলার নেই, সবাই একসঙ্গে বললে তো কাজটা হবে। দেবাশিসের কাছে আরো একবার যাবো। দেবাশিস, এই বিষয়টাতে এইভাবে একজন সরকারি আধিকারিক তিনি এইভাবে জমি একজনের হাতে হস্তান্তর করে দিতে পারেন কিনা প্রশ্ন তো থাকছেই। তবে এর মধ্যেই নিকাশি নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা রয়েছে। তার মধ্যে অবশ্যই একটা প্রশ্ন না করেই পারছি না, সেটা হচ্ছে ওখানে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা তুমি বলছিলে। অঙ্গনওয়াড়ি একটা কেন্দ্র রয়েছে সেখানে, সেই কেন্দ্রের কি হলো? সেটা কি ওখান থেকে সরিয়ে দেওয়া হলো?
দেখো সেই অঙ্গনবাড়ি কেন্দ্র আজকে প্রায় 15 বছর ধরে চলছে, সেটি আদৌ থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে সেখানকার শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা। তার কারণ যেভাবে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং দিনের বেলায় রাস্তা মানে পুকুর বোঝানো হচ্ছে, মানে এটা সবচেয়ে বড় আতঙ্কের। এবং গেট দিয়ে সেখানে গেট লোহার গেট তৈরি করে গেট বন্ধ করে যাতায়াত করা হচ্ছে, এবং এত গাড়ি যাতায়াত করছে, বেলাগামভাবে গাড়ি যাতায়াত করছে, যেখানে শিশুদের মানে দুর্ঘটনার কবলে পড়তে পারে। সেই আতঙ্কে গার্জিয়ানরা তাদের শিশুদের স্কুলে পাঠাচ্ছে না, বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসছে হচ্ছে দিদিমণিদের। ফলে এই অঙ্গনবাড়ি কেন্দ্রেও যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানকার প্রায় 100-150 শিশু তারা কিন্তু পড়াশোনার সাথে সাথে তাদের যে স্কুলের তরফ থেকে যে খাদ্যদান অঙ্গনবাড়ি স্কুল থেকে সেটা হয়ে যাবে। ফলে এই যে জায়গা, একদিকে অঙ্গনবাড়ি স্কুল, অন্যদিকে নিকাশি নালাকে বন্ধ করে নালার মধ্যে দেওয়াল গেঁথে সেখানে একটি বিল্ডিং তৈরি করে দেওয়া হলো এই কোম্পানির অফিস ঘর। একেবারে ধন্যবাদ তোমায়। হঠাৎই আমরা দেখছি যে কিছুদিন আগেই আর কি এখানে সব ঘিরে নেওয়া হয়েছে, এখানে বড় গেট ফেট করে দেওয়া হয়েছে, আর এখানে ভেতরে সব জিনিসপত্র সব ফেলা হচ্ছে। কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এখানে যে রাস্তাতে যখন গাড়ি আসছে, এত গাড়ি আসছে যে আমাদের বাচ্চাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এই 15 বছর ধরে কখনো আমরা এরকম দেখিনি বা হয়নি। আমাদের সবাই পাড়ার সবাই মিলে আমাদের অনেক সহযোগিতা করেছে। বাচ্চা ভয় পাচ্ছে, অনেকে বাচ্চা পাঠাতে চাইছে না, বলছে আমরা তোমাদের এখানে এত গাড়ি যাচ্ছে, আর তারপরে রাস্তা প্রচুর খারাপ করে দিচ্ছে। যে কোম্পানির হাতে হস্তান্তরের অভিযোগ উঠছে সেই কোম্পানির তরফে কি বলা হচ্ছে শোনাবো। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন রেকর্ডেড, একদম জমি সরকারি জমি হবে কেন, কি মুশকিল আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা পিঞ্জা পুলিশ সোসাইটির, ঠিক আছে, প্রচুর জমি আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই, হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে লোক দিয়ে চালানো। আর যে সরকারি আধিকারিকের দিকে অভিযোগের আঙুল, সেই বিএলআরওর কি বক্তব্য? যদিও তার সঙ্গে যোগাযোগ করার পর তিনি কিন্তু সেভাবে কিছুই বলতে চাননি। হ্যাঁ, বিএলআরও স্যার বলছেন বালিজগা? ক্যালকাটা প্রিঞ্জল সোসাইটি, এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। মানে সেটাকে সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ মানে আপনাদের অফিসের তরফ থেকে আসছে, আপনাদের অফিসের বিরুদ্ধে। এই ব্যাপারে একটু জানার ছিল স্যার। একটু হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াতে কমেন্ট করতে পারবো না, বলতে পারবো না।